বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ভারত মহাসাগরে চীনের বৃদ্ধি রুখতে দ্বীপরাষ্ট্র সেসেলসের সঙ্গে 4টি চুক্তি স্বাক্ষর করল ভারত। বুধবার এই চুক্তিগুলি সেসেলস সফরের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাক্ষর করেন। ভারত মহাসাগরে নিজেদের উপস্থিতিকে আরও জোরদার করতে এবং একই সঙ্গে চীনের বৃদ্ধি রুখতে দ্বীপরাষ্ট্র সেসেলসের সঙ্গে 4টি চুক্তি স্বাক্ষর করল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসে সফরের মধ্যে বুধবার এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। এদিন সে দেশের রাজধানী মাহিদ্বীপে উপকূল নজরদারির জন্য একটি রেডার প্রকল্পের উদ্বোধন করেন মোদী। সেই অনুষ্ঠানে তিনি সেসেলসকে দ্বিতীয় ডোর্নিয়ার নজরদারি বিমান দেওয়ার ঘোষণা করেন। পাশাপাশি সেই দেশের নাগরিকদের জন্য সুখবর দেন প্রধানমন্ত্রী। জানিয়ে দেন ভারতে আগত সেসেলসবাসীদের এবার থেকে ভিসা অন অ্যারাইভেল পরিষেবা দেওয়া হবে, তাও একেবারে 3 মাসের জন্য। ভারত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান উপস্থিতির মোকাবেলা করতেই মঙ্গলবার 5 দিনব্যাপী 3 রাষ্ট্রের সফরে রওনা দেন মোদী। এই অঞ্চলে নিজেদের শক্তি বৃদ্ধি করতে শ্রীলঙ্কা, মরিশাস এবং সেসেলসে বিভিন্ন পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্পের ডালি নিয়ে হাজির হয়েছে বেজিং, যা নয়াদিল্লিকে যথেষ্ট উদ্বেগ রেখেছে। তাকে মোকাবিলা করতে 3 দেশে সফর যাওয়ার সিদ্ধান্ত নেন মোদী। মোদীর এই ত্রিদেশীয় সফরে প্রথম গন্তব্য সেসেলস। মঙ্গলবারই আফ্রিকার সেসেলসে পৌঁছেছেন তিনি। বিদেশের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গেই বিমানবন্দরে প্রবাসী ভারতীয়দের উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত মোদী। বস্তুত গত 34 বছরে এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী সে দেশে সফরে গেলেন। এদিন রেডার প্রকল্প উদ্বোধনের পাশাপাশি সেসেলসের রাষ্ট্রপতি জেমস অ্যালেক্স মিচেলের সঙ্গে একান্ত বৈঠক করেন মোদী। জানা গিয়েছে ভারত মহাসাগরে নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত পারস্পরিক সহযোগিতা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। এরপরই 4টি চুক্তি স্বাক্ষর করেন দুদেশের আধিকারিকরা। Destination in the Indian Ocean region. We regard Seychelles as a vital partner in our Indian Ocean neighborhood. Our relationship is unique and special. It is founded on deep sense of mutual trust and confidence. It enables us to fulfill our shared responsibility to advance maritime security in the region. It is a privilege to be a partner of Seychelles in the development of its security capability. A partner in the maritime security cooperation between India, Maldives and Sri Lanka. President Michel and I also underline the importance of comprehensive cooperation in the Indian Ocean. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। হিন্দুলকো মামলায় অভিযুক্ত মনমোহন সিংকে সমন পাঠালো সিবিআই। আগামী 8 এপ্রিলের মধ্যে তাকে আদালতে হাজিরা দিতে বলা হয়েছে। সিবিআই সমন পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বুধবার হিন্দুলকো মামলায় অভিযুক্ত মনমোহন সিংকে সমন পাঠালো সিবিআই। আগামী 8 এপ্রিলের মধ্যে তাকে আদালতে হাজিরা দিতে বলা হয়েছে। ভারতীয় দণ্ডবিধি দুর্নীতি দমন আইনে অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা দায়ের হয়েছে মনমোহন সিংয়ের বিরুদ্ধে। এই মামলায় আদালত চূড়ান্ত রিপোর্ট পেশের পরে মনমোহন সিংকে তলব করে সিবিআই। তদন্ত চলাকালীন মনমোহন সিংকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। 2005 সালে কয়লা মন্ত্রকের দায়িত্বে থাকাকালীন মনমোহন সিংকে লেখা বিড়লার 2টি চিঠির প্রেক্ষিতে সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করে। 7 মে 2005 ও 17 জুন 2005 তারিখে লেখা 2টি চিঠিতে বিড়লা সিংকে হিন্দুলকোর সঙ্গে তালিবিরা টু কোল ব্লক যুক্ত করার আবেদন জানায়। গুরুত্বপূর্ণভাবে সিবিআই এই ঘটনার প্রত্যক্ষদর্শী নেভিলি লিগনাইট কর্পোরেশনের প্রাক্তন চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টরের বক্তব্য বন্ধখামে আদালতে পেশ করে সিবিআই। সিবিআই সমনের ফলে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে মনমোহন সিং। সেই সঙ্গেই তার প্রধানমন্ত্রী থাকাকালীন নেওয়া অন্যান্য সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ জানিয়েছে এই সমন। একটি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কংগ্রেস নেতা মনীষ তিওয়ারি জানিয়েছেন, কংগ্রেসের কিছুই লুকোনো নেই। অন্যদিকে বিজেপি নেতা জিবিএল নরসিংহ রাও বলেন, যখন ইউপিএ সরকার ক্ষমতায় ছিল তখন কয়লা কেলেঙ্কারি সব রকম তদন্ত রুখার চেষ্টা করা হয়েছে। Which looked at the entire issue of coal allocations, did not even pass a whisper of a stricture against the former Prime Minister or, for that matter, any other functionary of the UPA government. If a subordinate court has arrived at a certain conclusion, it will have to be seen what is the basis of that conclusion. Ambiguously, is that there is nothing and nothing at all which the UPA did which did not conform to the norms of transparency and probity, and ultimately the judicial process and the entire paradigm of the legal processes
very soon, because if at all, this is an indictment. It is an indictment of a process which was followed from 1993 onwards, which went across 6 prime ministers. Prime Minister Narasimha Rao, Prime Minister Deva Gowda, Prime Minister Gujral, Prime Minister Vajpayee, and then Dr. Manmohan Singh. So before putting the cart before the horse, or before jumping in exultation, the BJP should hold its horses. And as I was earlier saying, that there is nothing and nothing absolutely which the UPA has done for which it needs to be either ashamed or it needs to be. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বুধবার বিশ্রামগঞ্জে মাল্টিপারপাস হলে জেলা স্বাস্থ্য আধিকারিক দপ্তরের উদ্যোগে জেলাভিত্তিক একদিনের স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী বাদল চৌধুরী, ছিলেন মন্ত্রী শহীদ চৌধুরী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। বুধবার বিশ্রামগঞ্জস্থিত মাল্টিপারপাস হলে জেলা স্বাস্থ্য আধিকারিক দপ্তরের উদ্যোগে জেলাভিত্তিক একদিনের স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হল। উক্ত কর্মশালাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী বাদল চৌধুরী। তাছাড়াও মন্ত্রী শহীদ চৌধুরী, বিধায়ক নিরঞ্জন দেববর্মা, কেশব দেববর্মা, রমেন্দ্র নারায়ণ দেববর্মা, তপন চন্দ্র দাস, শ্যামল চক্রবর্তী এবং স্বাস্থ্য সচিব এম নাগরাজ উপস্থিত ছিলেন। সিপাহীজলা জেলা থেকে সমস্ত পঞ্চায়েত, নগর পঞ্চায়েত, এডিসি ভিলেজ এবং পুরসভার 4 শতাধিক প্রতিনিধি কর্মশালাতে অংশগ্রহণ করে। উক্ত কর্মশালায় বছরে একবার করে সমস্ত বিদ্যালয়ে মেডিকেল টিম দ্বারা পরীক্ষা নিরীক্ষা, সমস্ত গর্ভবতী মহিলাদের হাসপাতালে গিয়ে সন্তান প্রসব এবং আশাকর্মীদের আরো ভালোভাবে বাড়ি বাড়ি গিয়ে কাজ করার বিষয়ে ব্যাপক আলোচনা করেন উপস্থিত বক্তারা। কি কাজ করলে কত মজুরি দেওয়া হবে? 12, 13 এই 2 পাতার মধ্যে 13, 14, 15 এই 4 পাতার মধ্যে কোন কাজের জন্য আশা কর্মীরা কি ধরনের ভাতা পাবেন, মানে পোশাক পাবেন, এই বইটার মধ্যে দেওয়া আছে। এবং আশা কর্মীরা যদি এই কাজগুলি করেন ঠিক মতো, দিনে 2 থেকে 3 ঘন্টার বেশি কাজ করতে হবে এইসব কর্মসূচি যেগুলি করা আছে, তাতে মিনিমাম মাসে 3000 টাকা পেলে আমার মনে হয় কোনো অসুবিধা থাকবে না, যদি তারা ঠিক মতো তাদের ডিউটি করে, তাদের কাজ তারা করে। সুতরাং এই যে আশা কর্মীদের আমরা চাই এই 300, 400, 500 টাকা পার, আর এটা দিয়ে কেউ কোনোদিন উৎসাহিত হবে, কিন্তু যে কর্মসূচি এবং তার জন্য তার যে মজুরি বা ভাতা যাই বলেন নির্দিষ্ট করা আছে, সেই কর্মসূচি কোনটা কে সার্টিফাই করবেন সেগুলি বলা আছে বিস্তৃত, সেই সমস্ত কর্মসূচি। সবাই মিলে মানুষের স্বার্থে আমরা কাজ করি, এবং তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল মানুষকে সুস্থ রাখা। এই সুস্থ রাখতে গেলে যে ফোল্ডারটা আপনাদের হাতে দেওয়া হয়েছে, অনেকগুলো লিফলেট, বুকলেট এখানে আছে। এগুলি যদি নিজেরা একটু আমরা স্টাডি করতে পারি, পরে এগুলির উপর ভিত্তি করে সাধারণ মানুষকে অ্যাওয়ার করার ক্ষেত্রে আমরা ভূমিকা নিতে পারি, তাহলেই দেখবেন মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিষয়টা অনেক বেশি সহজ হবে, সরলীকরণ হবে, মানুষ জানতে পারবে, বুঝতে পারবে। আমরা দেখেছি আমাদের অভিজ্ঞতায় যে এখনো গ্রামে গঞ্জের মানুষজনেরা কিভাবে সুযোগটা নিতে হয় সেটাই জানেন, কিন্তু এত সুযোগ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। দিনের বেলায় এটিএম এর গাড়ি থেকে 13 লক্ষ টাকা চুরি হয়ে যায়। কে বা কারা চুরি করে তার কোনো সন্ধান পায়নি পুলিশ। ঘটনা উদয়পুর শহরে, শহর জুড়ে চাঞ্চল্য। প্রকাশ্য দিনের বেলায় এটিএম এর টাকা ঢুকানোর গাড়ি থেকে চুরি হলো 13 লক্ষ টাকা। উদয়পুর শহরের কিরণ পেট্রোলিয়াম এজেন্সির সামনে থেকে চুরি হয় এই টাকা। গাড়িতে স্টোডিয়ান, সিকিউরিটি এবং ড্রাইভার থাকা সত্ত্বেও কিভাবে চুরি হলো টাকা তা নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য।
মঙ্গলবার ভর দুপুরে ঘটে এই ঘটনা। বিকেলে ডিআইজি উত্তম মজুমদার আসেন রাধাকিশোরপুর থানায়। রহস্যজনক এই চুরির ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার উদয়পুর শহরের বিভিন্ন এটিএম কাউন্টারে টাকা ঢোকানোর জন্য এসবিআই ও ইউবিআই ব্যাংক থেকে যথাক্রমে 35 লক্ষ ও 13 লক্ষ টাকা তুলেছিল। দুটি ব্যাগে পৃথক পৃথকভাবে সিস প্রসেঘুর AA01 FC 1264 নম্বরের গাড়িতে রাখা ছিল। দুপুর 12টা নাগাদ কিরণ পেট্রোলিয়াম এজেন্সির সামনে এসবিআই এর এটিএম কাউন্টারে টাকা ঢুকাতে যায় দুই কাস্টেডিয়ান অলোক কর এবং সুমন দত্ত। গাড়ির পাশেই ছিলেন সিকিউরিটি সন্তোষ চক্রবর্তী। গাড়ির চালক নাকি পেট্রোল আনতে গিয়েছিলেন বিউসিতে। অদ্ভুত এই সময়ের মধ্যে ইউবিআই থেকে তোলা 13 লক্ষ টাকার ব্যাগ উধাও হয়ে যায়। টাকা পাইছিল তখন ব্যাংকে গিয়ে এসে ইনফর্ম করা হয় ব্যাংকের দ্বারা। ব্যাংকের তো আর যেহেতু টাকা ডেলিভারি হয়ে গেছে তখন আর ব্যাংক লাইবিলিটি নেই। আমরার মধ্যে অ্যাকচুয়ালি আমরা 200 সিকিউরিটি থাকার কথা, কিন্তু একজনের সিকিউরিটি মারা গেছে, তার টাকাটা ব্যাংকের থেকে উঠে এসে কি আপনারা এটিএমে রওনা হয়েছেন টাকা উঠাইতে? ব্যাংকের থেকে না, মানে টাকাটা 13 লক্ষ টাকা উঠে এসে টাকাটা তো গাড়িতে রাখছেন। এরপরে কি আপনারা এটিএমে টাকাটা ঢুকাইতে এটা তো ইউএনবি টাকা উঠে এসে এরপরে কই গেছেন নি? কোনো দিকে গেছেন? না, এরপরে আমরা তো শাটার কাউন্টার পালাই দিই। শাটার পরে মানে টাকাটা যে 13 লক্ষ টাকা ব্যাংকের থেকে উঠেছে উঠে এসে এরপরে টাকাটা তো আমরা এটিএমে ঢুকাইবেন। হ্যাঁ, এলিয়া প্রথম কই গেছেন, এরপরে কই গেছেন? না, আমরা সামনে ইউএনবির সামনে একটা কিলোমিটার এটাতে ঢুকাই দিয়েছেন। আর কোনো টাকাটা লোডিং হইতে আসছিল, টাকাটা 11:30টার মধ্যে তোলা হয়েছিল ইউএন থেকে। 13 লক্ষ না? হ্যাঁ, 13 লক্ষ টাকা। ব্যাংকের থেকে টাকা নিয়ে আসা গাড়িতে উঠছে, ওটার পর তারা লুট করতে আসে। লুট করার পরে ড্রাইভার এখানে গাড়িতে আসে। গাড়ি থেকে আমার সিকিউরিটি নিয়ম এলো, যখন এই ট্রেনে টাকা লুট হয় তখন এই ট্রেনের সামনে সিকিউরিটি শাটার তুলতাম। এই গাড়িতে ছিল ড্রাইভার, তো শাটার তুলতে আইয়া দেখছি যে এইখানে নাই আর। তারপর দেখছি যে হ্যাঁ এই ট্রেন থেকে বাড়িছে। কয়টা ব্যাগ ছিল? ব্যাগ তো ছিল দুটোই, একটা কোন ব্যাংকের থেকে কত টাকা তোলা হয়েছে? এটা হচ্ছে আপনার ইউনাইটেড ব্যাংকের থেকে তোলা হয়েছে আপনার 13 লাখ। আর এসবিআই 25 লাখ। 25 লাখ না 35 লাখ? 35 লাখ ইঞ্জিনটা আছে। এখান থেকে বলতে ইউবিআই এর ব্যাংকের সামনের থেকে রওনা হয়ে ছনবন গেছেন। এরপর চন্দনের জন্য লোড করার সময় ব্যাগ দিয়ে দেখছি ব্যাগ নাই। এর আগে দেখছেন না? এর আগে আর ব্যাগ আমরা করছি না, মানে আমার হুদিস হয়েছে না যে ব্যাগটা আসে না। আচ্ছা, কে কে গাড়িতে আসিল? গাড়িতে আমরা 4 জন ড্রাইভার সহ। নাম কোন তো দেখি? ড্রাইভার হইল সুভাষ, একটু ড্রাইভার সুভাষ, আর সমন হইল লুডিং, আর গিয়া অলোক কর তারা লুডিং করে, আর আমি আসি না। ঘটনার খবর পেতে রাধাকিশোরপুর থানার পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে। গাড়িসহ গাড়িতে থাকা 4 জনকেই থানায় নিয়ে আসা হয়। তবে সংবাদ সংগ্রহ করতে গেলে প্রায় প্রত্যেকের কথায় অসংলগ্নতা লক্ষ্য করা যায়। সাধারণ মানুষের ধারণা, চুরির ঘটনায় তাদের মধ্যে কেউ না কেউ জড়িত। খবর পেয়েই বিকেলেই ডিআইজি উত্তম মজুমদার ছুটে আসেন। দফায় দফায় কথা বলে মহকুমা পুলিশের শীর্ষকর্তা থেকে গাড়িতে থাকা ব্যক্তিদের সাথে চলছে তদন্ত। আমাদের কাছে আজকে একটা ইনফরমেশন এসেছে 13 লক্ষ টাকা মিসিং হয়েছে স্টেট ব্যাংক এটিএমের সামনে থেকে। তো আমরা এটা খতিয়ে দেখছি, ইনভেস্টিগেশন চলছে, তদন্ত করলে বোঝা যাবে কারা জড়িত আছে। আমরা টোটাল ব্যাপারটাই সম্পূর্ণভাবে আমরা তদন্ত করে দেখছি, এখনোই আমরা কোনো কিছু বলতে পারছি না। কটা নাগাদ ঘটনাটা হচ্ছে আজকে দুপুর 11টা। গাড়িতে তাদের কাস্টোডিয়ান ছিল 2 জন, আর একজন সিকিউরিটি ছিল, ড্রাইভার ছিল। টোটাল 4 জন ছিল তারা গাড়িতে। টোটাল কত লক্ষ টাকা ছিল তাদের কাছে? টোটাল গাড়িতে 48 লক্ষ টাকা ছিল, তার মধ্যে 11 লক্ষ টাকা এটিএমে পোস্ট করা হয়েছে, 24 লক্ষ টাকা গাড়িতে ছিল, আর 13 লক্ষ টাকা মিসিং পাওয়া গেছে। উদয়পুর থেকে শান্তনু বণিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। ঠিকাদারি কাজে মাফিয়া, চলছে নিম্নমানের রাস্তা তৈরি, এলাকায় ক্ষোভ। ঘটনা 5 নালিয়ায়। কাজের দুর্নীতি, ঠিকাদারি মাফিয়া দ্বারা তৈরি হচ্ছে নিম্নমানের রাস্তা তৈরি। আবারও সড়ক নির্মাণের কাজে দুর্নীতি। এবার দুর্নীতি সীমার নাগাল ছাড়িয়ে গেছে। জানা যায়, বক্সনগর ব্লকের অধীন 5 নালিয়া শুরু হয় রাস্তার কাজ। কাজটি শুরু হয় ধনিরামপুর এনবিসিসি রোড থেকে ময়নামা এনবিসিসি রোড পর্যন্ত, 4 থেকে 5 কিলোমিটার। মঙ্গলবার রাস্তার কাজ শেষ করেন দায়িত্বে থাকা কন্ট্রাক্টর, কিন্তু কাজ শেষ হবার পরের দিনে উঠে যাচ্ছে পিচের ডালাই।
প্রায় পুরো রাস্তার কাজটি হয়েছে নিম্নমানের, ফলে উঠে গেছে পিচের ডালাই। এলাকাবাসীর অভিমত যে রাস্তার কাজটি হচ্ছে তাতে দুহাত ভরা দুর্নীতি হচ্ছে। রাস্তার দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার এলাকার কিছু মাতব্বরদের নিয়ে টাকা খেয়ে ফেলেছে, ফলে এই অবস্থা। ঠিক আছে, মানে এভাবে কাজ হবো যে ইঞ্জিনিয়ার আপনার দেওয়া আসছে, মানে এটা উড়ে দেওয়া আছে বলা হয় না। ইঞ্জিনিয়ার ঠিক আছে, আসছিল পরশু দিন ইঞ্জিনিয়ার মানে টিয়া টুয়া খাই রাখছে, মানে টিয়া খাওয়া হয়েছে, ঘুষ খাওয়া হয়েছে, আর ইঞ্জিনিয়ার ঠিক আছে। 4-5 কিলোমিটার এরকম হবে। ওই ধনিরামপুর এমবিসি রোডের থেকে মানামা এমবিসি রোড গিয়ে এই রুট লাগছে। মনে করেন আজ 2-3 দিন ধরে রাস্তার মধ্যে ফিজ দেওয়া হইতেছে, ফিজ অক্ষণ এরকম হইতেছে, ফিজ হইতেছে না ভালো করে, দেন বাচ্চা ফোলা মানে টাইনে ফিজ উঠে দিতেছে। আজ কতদিন হয়ে গেছে, এরপরে ইঞ্জিনিয়ার সবাই আছে, দেখ তারাও কইতেছে রাস্তা কাজ বলে ভালো হইতেছে, দেন আপনারা ইঞ্জিনিয়ারের ঘুষ খা না দেন। আজ কতদিন ধরে রাস্তার কাজ হইতেছে, কাজ পুরা 2 নম্বর হইতেছে, বাচ্চা ফোলা মানে টাইনে ফিজ উঠে এলে কথা বলে, তারা কথা শোনে না, কাজ তারা করতে গেলে, এই কারণে আমরা ডাকা হয়েছি। সাংবাদিকরা এই রাস্তার সংবাদ সংগ্রহ করতে গেলে এলাকার কিছু ঠিকাদারি মাফিয়া দুষ্কৃতীরা তাদের উপরে চড়াও হয় ও সংবাদ সংগ্রহ করতে বাধা দেয়। এই নিয়ে এলাকার লোকেদের উপরও চড়াও হয় ওই দুষ্কৃতীরা। তবে এই পাঁচনালিয়া এলাকায় বহু টাকা ব্যয়ে যে রাস্তা নির্মাণ হচ্ছে তার আসল চিত্র ভালো হওয়ার কথা থাকলেও তার চিত্রটা কিন্তু অন্যরূপ। হাত দিয়ে টান দিলে উঠে যাচ্ছে পিচের ডালাই। তবে এই রাস্তা নির্মাণের নামে যে বহু টাকা আত্মসাৎ করে ফেলেছে ইঞ্জিনিয়ার বাবুরা, তার প্রমাণ মিলল আজ। পাঁচনালিয়া মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে নির্মাণের কাজের বিরুদ্ধে। রাস্তা রুখো থেকে ডেপুটেশন দিতেও প্রস্তুত হচ্ছে তারা। ইঞ্জিনিয়ার যা কথা আছিল তারা করতে আসে না, তারা বালু এটা ছাড়াই করতে আসে না, মাল মেটেরিয়াল দিতে আছে কম, তো এটা তো তারা আমরা দেয় না কি অবস্থা করছে, মাল এটা রোলা দিয়ে টল এটা হুইলে উড়ে কবল সাইডে দেয়, হুইলে উড়ে উড়ুমকে সাইডে দিতে আছে বালু আছে নিচে, তেলটাও কম, আর নিচে যে এই তেলটা মারে এই তেলটাও তারা কম মারছে। কালকে আমি এনে তারা অবজেকশন দিছি রোলার জেসমেন্ট হলে, আমি যেটা তো তেল মারছেন যেন তেলটা কম পড়ছে, বালু রয়েছে, তেলটা আরো একটু মারে, তো এনে রোলাররা খেয়ার করাইয়া মনে করেন আর আমি তেলটা দেওয়া আছি। কাজটা করতে আছে এরা কোম্পানি, তারা ধনিরামপুর থেকে আপনার মানামা পর্যন্ত এটা দিয়েছে আমার বাড়িতে, রাস্তার মধ্যে কাজ হইতে আছে, 2 নম্বরই কাজ হইতে আছে। কি 2 নম্বরই কাজ কয়, এটা তেল দিতে আছে না, কিচ্ছু না, হলা পিছিয়ে দিয়ে ঝাড়ু দিতে আছে, আর কোনো ইয়ার ব্রাশ নাই, কোনো ইয়া নাই, বাসুলা নাই, কিচ্ছু নাই, বাসুলা ছাড়া তারা এইভাবে কাজ করে, শুধু হলা পিছিয়ে দিয়ে যারা দিয়ে তারা ইয়া করে লেছে, তারা কার্পেটিং করে লেতে আছে। ভিটামিন দিছে না, তেল দিছে না, তেল ভিটামিন ছাড়া ঝাড়ু দিয়া হলা পিছিয়ে দিয়ে ঝাড়ু দিয়ে কার্পেটিং করে লেছে। ফোলা বানিয়ে ধরছে, আমিও আইয়া দিয়ে গেলাম, দেখলাম না তার মালিকও আছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার মনাইপাথরে টিওয়াইএফআই ও ডিওয়াইএফআই এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এক হল সভা। এই হল সভায় প্রধান বক্তা ছিলেন এমডিসি পরীক্ষিত মোড়া সিং। রাজ্যের প্রতিক্রিয়াশীল রাজনৈতিক শক্তিসমূহের অপপ্রচারে যোগ্য জবাব দিতে রবিবার মনাইপাথরে টিওয়াইএফ এবং ডিওয়াইএফ এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় একটি হল সভা। উক্ত সভায় উভয় সংগঠনের উদ্যোগে ব্যাপক হারে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল দৃশ্যত চোখে পড়ার মতো। হল সভার প্রধান বক্তা ছিলেন এমডিসি পরীক্ষিত মোড়া সিং, টিওয়াইএফ এর বিভাগীয় নেতৃত্ব বিশ্বলীলা মোড়া সিং এবং সিপিআইএম জেলা কমিটির সদস্য বিষ্ণু ত্রিপুরা। এছাড়া উপস্থিত ছিলেন সুভাষ দেব, মহিনন্দ নোয়াতিয়া প্রমুখ। সবাই বক্তাদের আলোচনায় উঠে আসে অতীতে যারা রক্ত নিয়ে হোলি খেলেছে এই রাজ্যে এখন আবার ত্রিপুরাল্যান্ডের দাবিকে সামনে এনে যুব সমাজকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র চালাচ্ছে। এই সমস্ত অপপ্রচারে গুরুত্ব না দিয়ে রাজ্যের আর্থসামাজিক উন্নয়নের ধারাকে অব্যাহত যেমন রাখা দরকার, অপরদিকে আসন্ন এডিসি নির্বাচনে প্রতিটি বামফ্রন্ট প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করার আহ্বান জানান প্রধান বক্তা পরীক্ষিত মোড়া সিং। বক্তব্য শুনলে স্বাভাবিকভাবে লজ্জা পাওয়ার কথা, কিন্তু কি করবো, আমরা তো সেই বিরুদ্ধে লড়াই তো করতেই হবে। যে দাবিগুলি খুবই অপ্রাসঙ্গিক এবং মুখামুখি সাম্প্রদায়িক, কত বছর আগে থেকে সেই রকম বক্তব্য আমরা শুনলাম। এখানে যারা আছি আমরা সবাই তো বেশিরভাগ কয়েকদিনের জন্য হলো দাঙ্গা হচ্ছে ঘটনা এখানে। ঠিক সেরকম আমাদের কিছু কিছু লোক বলে দিল্লিতে যে আপ সরকারটা আসলো ৬৭টা ৭০টা আসনের মধ্যে ৭০টা আসন তো ৬৭টা পাইলেও
আর 3টা মাত্র বিজেপি। আমি ব্যক্তিগতভাবে বলি এটা দলের মত না, এটা ব্লাইন্ড সাপোর্টটা, এটা আছে ভোট সাপোর্ট, অর্থাৎ বিপজ্জনক সমর্থন। এই সমর্থন বেশি থাকে না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দ্রুতগতিতে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারালো এক যুবক। ঘটনা তেলিয়ামুড়া পশ্চিম হাওয়াইবাড়ি সড়কে। পথ দুর্ঘটনায় আরও এক যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটে সন্ধ্যা 6টা নাগাদ তেলিয়ামুড়া থানাধীন জাতীয় সড়কের থাংনাই বাজার এলাকায়। জানা যায়, তেলিয়ামুড়া পশ্চিম হাওয়াইবাড়ি গ্রামের বাসিন্দা কেবল সরকারের ছেলে লুটন সরকার আগরতলার দিক থেকে নিজ বাড়ি পশ্চিম হাওয়াইবাড়ি গ্রামে দ্রুতবেগে TR01J6023 বাইকে আসার পথে একটি বাইসাইকেলে ধাক্কা দিয়ে ছিটকে পড়ে যায়। বাইসাইকেল আরোহী এলাকার মণ্ডলপাড়ার বাসিন্দা সুখেন্দ্র সরকার বাইসাইকেল সহ সড়কে পড়ে যান। জানা গেছে, দুর্ঘটনার পর পথচারীরা আহত দুজনকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসার সাথে সাথেই গুরুতর আহত বাইক আরোহী লুটন সরকারের মৃত্যু হয়। বর্তমানে বাইসাইকেল আরোহী সুখেন্দ্র সরকার তেলিয়ামুড়া হাসপাতালে চিকিৎসাধীন। ড্রেসিং যখন করাতে আনে, পেশেন্টটা ওখানেই হিব্রিড 30 লাস্ট শেষ নিঃশ্বাস ফেলে। পেশেন্টের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, বাইক অ্যাক্সিডেন্ট। যখন আনে আমাদের কাছে, পেশেন্টের অবস্থা খুবই সিভিয়ার ছিল। পেশেন্ট পুরো আনকনশিয়াস ছিল, একটু হালকা হালকা শ্বাস নিচ্ছিল। আমরা মনে হচ্ছে ইন্টারনাল কিছু হেমোরেজ আছে, আউটসাইড ইঞ্জুরিজ এরকম কোনো কিছু নেই। উল্লেখ্য, চলতি মাসে এই নিয়ে দুটি পথ দুর্ঘটনায় 5 জন আহত এবং মৃত্যু হয়েছে একজনের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাস্তা নির্মাণের কাজে স্লথ গতির কারণে প্রতিনিয়ত অসুবিধার সম্মুখীন পথ চলতি মানুষ। ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বলছি সোনামুড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠ সংলগ্ন সড়কের কথা। রাজ্যের প্রাচীনতম শহরের মধ্যে একটি হলো সোনামুড়া শহর, কিন্তু সোনামুড়া শহরে উন্নয়নের ছোঁয়ায় বড় বড় পাকা বাড়ি নির্মাণ হলেও রাস্তাঘাটের অবস্থা বড়ই বেহাল। এমনই বেহাল অবস্থায় রয়েছে সোনামুড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠের পাশের রাস্তাটি। জানা যায়, কালভার্ট নির্মাণের কাজের জন্য নগর পঞ্চায়েত থেকে রাস্তাটিকে তড়িঘড়ি কাটা হলেও কাজ কিন্তু আর তড়িঘড়ি সম্পূর্ণ হচ্ছে না, যার ফলে প্রায়ই বিপাকে পড়তে হচ্ছে যান চালক সহ সাধারণ পথ চলতি মানুষের। এই রাস্তাটি প্রায় 1.5 থেকে 2 মাস যাবৎ এই বেহাল অবস্থায় রয়েছে, ফলে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এমনই দুর্ঘটনার সাক্ষী রইল সোনামুড়াবাসী। মঙ্গলবার রাত প্রায় 8টা নাগাদ এই রাস্তা দিয়ে যাওয়ার পথে করালিয়ামুড়া এলাকার আব্দুল রহিম নামে এক ব্যক্তি এই রাস্তার খারাপ হওয়ার কারণে সাইকেল নিয়ে পড়ে যায়। তাকে ভর্তি করা হয় সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে। তার হাতে ও মাথায় আঘাত লাগে। ঠিক এইভাবেই ঘটে চলেছে ছোট বড় দুর্ঘটনা। দীর্ঘদিন যাবৎ রাস্তাটি বেহাল অবস্থায় থাকলেও শীত ঘুমে নগর পঞ্চায়েত, যার ফলে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। অনেকদিন পর্যন্ত কাটতে রাখছে। এদিক দিয়া সময় স্কুলে মানুষ যায়, নদীর ভিতরে একটা টানা ব্রিজ, পুরা ওই সাইডের লোক আসে যায় ডেলি। এদিক দিয়া গাড়ি এই সাইকেল অ্যাক্সিডেন্ট হইতে আছে। কালকেও 2-3টা অ্যাক্সিডেন্ট হয়েছে। একজন মহিলা সকালে অ্যাক্সিডেন্ট হয়েছে, অলরেডি জীবিত আছে। একজন সোনামুড়া হসপিটাল বিকালে অ্যাক্সিডেন্ট করছে। রাস্তাটা কাজ করানোর জন্য অনেকদিন পর্যন্ত হইতে আছে কন্ট্রাক্টর। একজন কন্ট্রাক্টরও এই উপরের স্ল্যাবটা করছে, সাইডে দিয়ে রাস্তাটা বানাই দিছে না। সাইডে দিয়ে রাস্তাটা বানাই দেওয়ার জন্য অনেকদিন রাতে হইতে আছে, তারা দিতে আছে না। কিন্তু রাস্তাটা খুবই খারাপ হয়ে রয়েছে, ডেলি অ্যাক্সিডেন্ট হইতে আছে। নগর পঞ্চায়েতে তারাও জানছে, জানিও কিন্তু কন্ট্রাক্টরে কিছু কইতে আছে না। কন্ট্রাক্টরে করলে না, কন্ট্রাক্টরে এটা ঠিক করে দিত। এই অবস্থা, এবং বৃষ্টি আইলে তো আরো অনেক সমস্যা হয়ে যায় এই জায়গাটা। হ্যাঁ, বৃষ্টি হলে চলাফেরা করতে পারে না, অন্য দিক দিয়ে ঘুরে যেমন লাগে। হ্যাঁ, তারপরে অ্যাক্সিডেন্ট তো একটা না 2টা হয়েছে ওইখানে। এখন সাধারণ মানুষের একটাই দাবি, নগর পঞ্চায়েত যেন এদিকে সুনজর দেয়, আর তা না হলে যে কোনো সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। এই রাস্তাটা সিডি ব্রিজ করতেছে, বাইঙ্গে আজকে 1 মাস যাবত মানুষ পিছ লাগাইয়া পড়তেছে। সাইকেল লইয়া যাইতে, সাইকেল একটা লইয়া উঠুন জানা, যাউন জানা, একটা বাইক ক্রস করুন জানা, কাপড় চোপড় ভরে যায় একটু বৃষ্টি হইলে। হ্যাঁ, আজকেও কাজ ধরে কাজটা বন্ধ হয়ে গেল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 13 দফার দাবিতে আগামী 20 এপ্রিল 24 ঘন্টার কৈলাসহর বন্ধ পালন করতে চলেছে কৈলাসহর উন্নয়ন মঞ্চ। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে বিভিন্ন দাবিগুলি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন মঞ্চের নেতৃত্বরা।
কৈলাসহরে সার কারখানা বিমানবন্দর সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণ বিকল্প জাতীয় সড়কের দাবি সহ 13 দফা দাবিতে উন্নয়ন মঞ্চ 20 এপ্রিল 24 ঘন্টা কৈলাসহর বন্ধ পালন করতে যাচ্ছে। মঙ্গলবার সকাল 11টায় উন্নয়ন মঞ্চের অফিসে এক সাংবাদিক সম্মেলনে উন্নয়ন মঞ্চের নেতারা এই কথা জানান। সাংবাদিক সম্মেলনে উন্নয়ন মঞ্চের কর্মসূচির ব্যাখ্যা দিতে গিয়ে মঞ্চের অফিস সম্পাদক নীতিশ দে বলেন, ধারাবাহিকভাবে রাজ্যের মন্ত্রী ও স্থানীয় প্রশাসনের জনপ্রতিনিধিদের সঙ্গে কৈলাসহর উন্নয়নের আলোচনা চালিয়ে যাওয়ার পরও তাদের ইতিবাচক মনোভাবের অভাব আমাদের আন্দোলনে নামতে বাধ্য করেছে। অনুরোধের পালা শেষ করে মানুষের সমর্থন নিয়ে রাস্তায় নেমেছি। 20 এপ্রিল 24 ঘন্টার প্রতীকী কৈলাসহর বন্ধকে সর্বাত্মক রূপ দিতে 5 এপ্রিল RKI ক্যাম্পাস হলে অনুষ্ঠিত হবে গণকনভেনশন। বন্ধের প্রচারের জন্য ছোট বড় বাজার সভা, পাড়াভিত্তিক সভা সংগৃহীত করা হবে। 17 এপ্রিল বন্ধের গণসমর্থন আদায়ের লক্ষ্যে সন্ধ্যে 6টা 30 মিনিট থেকে 6টা 45 মিনিট পর্যন্ত অর্থাৎ 15 মিনিট শহরের বাড়িঘর, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান নিষ্প্রতীপ রাখার জন্য আবেদন জানানো হবে। কেন্দ্রীয় শিল্পমন্ত্রী সংসদের বিবৃতি উল্লেখ করে নীতিশ বলেন, 17 মিয়ার হাওড়ে সার কারখানার জন্য জায়গা পছন্দ করেছে ONGC। আমরা সেখানে কৃষকদের সঙ্গে কথা বলেছি, কৃষকরা জমি দিতে আগ্রহী। সেদিকে দাঁড়িয়ে আমরা বলছি যে না, আমরা 24 ঘন্টার প্রথম প্রতীকী বন্ধ করব, কারণ আমরা একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আন্দোলনটাকে চালিয়ে দিতে চাই। এই আমাদের উন্নয়ন মঞ্চটাকে আন্দোলনটাকে আমরা একদিনের জন্য না, আমরা দীর্ঘস্থায়ী আন্দোলন প্রক্রিয়া আমরা শুরু করেছি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আগামী 5 এপ্রিল আমাদের RKI ক্যাম্পাস গণকনভেনশন থেকে মানুষের সর্বসম্মত সিদ্ধান্ত নিয়ে 20 এপ্রিল আমরা 24 ঘন্টার প্রতীকী কৈলাসহর বন্ধ দাবিতে বিশেষ করে কৈলাসহরের সার কারখানা স্থাপন, বিমানবন্দরের জমি অধিগ্রহণের কাজ শুরু, আমাদের রেলপথ, বিকল্প জাতীয় সড়ক, আমাদের এইসব 13 দফা দাবিতে আমরা সেই কর্মসূচি হাতে নিয়েছি। উন্নয়ন মঞ্চের সম্পাদক অমৃত কুমার ভট্টাচার্য বলেন, বিমানবন্দরের জমি অধিগ্রহণের জন্য মুখ্য সচিব থেকে নিচু স্তরে প্রক্রিয়া শুরু হয়েছিল। উন্নয়ন মঞ্চের নেতারা পাশাপাশি দাবি করেন যে তাদের আন্দোলনকে দাবিয়ে রাখতে নানা রকম হুমকি, ভয়ভীতি দেখানো হচ্ছে, তবে কারা হুমকি বা ভয়ভীতি দেখাচ্ছে তা খোলামেলাভাবে বলেননি। এছাড়াও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উন্নয়ন মঞ্চের সভাপতি